আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে নিয়ে এলাম তুরস্কের একটা সিনেমা হানিল্যান্ডের গল্প নিয়ে। তো গল্প শুরু করার আগেই বলে নেই যে এই গল্পটা কিন্তু প্রচণ্ড বাস্তবমুখী একটা গল্প। এইটা আপনার কোনোভাবেই মনে হবে না যে এটা কোনো সিনেমা, মনে হবে ব্যাস সত্য একটা ঘটনা কোনোভাবে ক্যামেরাবন্দি করে আপনাকে দেখানো হচ্ছে। যারা সিনেমাতে প্রচণ্ড পরিমাণে বাস্তবতা দেখতে ভালোবাসেন তাদের জন্যই এই গল্পটা। তো কথা দিচ্ছি গল্পটা দেখে ইনশাল্লাহ হতাশ হবেন না। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পের শুরু হয় তুরস্কের এক ধুধু প্রান্তর উপত্যকায়, আর উপত্যকা ভেদ করে এগিয়ে যেতে থাকে একজন মহিলা যার নাম ছিল হ্যাতিজ। যাই হোক, হ্যাতিজ সেই মরুর মতো প্রান্তর ভেদ করে পাহাড়ের গা ঘেঁষে অনেকটা উপরে একটা মৌমাছির চাক খুঁজে পায়। আসলে হ্যাতিজ ছিল একজন মধু চাষী, তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেই পুরো মৌচাক থেকে অর্ধেক মৌচাক মৌমাছি সহ তার বাড়িতে নিয়ে আসে, আর বাকি অর্ধেক সেখানে রেখে আসে। আর এখন বাড়িতে এসে সে কিছু মৌমাছিকে তাড়িয়ে দেয়, আর তারপর কিছু মৌমাছিকে সহ সে ঘরে নিয়ে চলে আসে। ঘর বলতে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানেই কয়েকটা বিড়াল, একটা কুকুর সহ বৃদ্ধ হ্যাতিজ তার আরো বেশি বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করত। তার মা আবার ব্রেন স্ট্রোকের কারণে শরীরের এক সাইড প্যারালাইজড হয়ে এখন সম্পূর্ণ শয্যাশায়ী। বৃদ্ধা তার এক চোখে দেখতেও পারে না। মাঝে মাঝেই হ্যাতিজ তার মায়ের সে অবশ হয়ে যাওয়া পা নাড়ানোর জন্য বারবার বলতে থাকতো, কিন্তু বৃদ্ধা কানেও শুনতো খুবই কম, আর সে তার পা নাড়াতেও পারতো না। যাই হোক, এখন পরদিন হ্যাতিজ তার চাষ করা আরও একটি চাক দেখতে চলে যায়, আর আলহামদুলিল্লাহ সেখানে অনেক মধু হয়। আর সে অর্ধেক মধু নিজের জন্য নিয়ে বাকি অর্ধেক মৌমাছিদেরকেই ফিরিয়ে দেয়। আর সেই খাঁটি মধু ঘরে নিয়ে এসে সবার আগে সে তার মাকে তুলে তুলে খাওয়াতে থাকে। মায়ের প্রতি হ্যাতিজের ভালোবাসা যেন এ যুগে এসে সোনার হরিণের মতো দেখা যায়। আর এখন পরদিন আবার সেই খাঁটি মধুগুলো কাচের জারে তুলে হ্যাতিজ রওনা দেয় শহরের দিকে। উদ্দেশ্য একটাই, মধুগুলো বিক্রি করে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আনা। আর এখন হ্যাতিজ শহরের এক বাজারে গিয়ে অনেক ঘুরে ফিরে গল্পগুজব করে হলেও তার সাথে নিয়ে যাওয়া মধু ভর্তি জারগুলো বিক্রি করতে সক্ষম হয়। আর সেই টাকাগুলো থেকে 2.5 ইউরো দিয়ে নিজের চুলের জন্য একটা তেল কিনে নেয়, আর মায়ের জন্য কিছু কলা আর হাত পাখা কিনতে গেলে সে গল্পে গল্পে বলে, আমার মায়ের বয়স 85 বছর, জানেন, মা খুবই অসুস্থ, 4-5 বছর ধরে শয্যাশায়ী, তার জন্যই আমি এই পাখাটি কিনছি। আর তার মুখে এইসব কিছু শুনে সেই দোকানদার তাকে পাখাটি ফ্রিতেই দিয়ে দেয়, মায়ের প্রতি ভালোবাসার প্রতিদান স্বরূপ। যাই হোক, এখন সে আবার ফিরে আসে তার বাড়িতে, এসেই নিজের হাতে কলা ছিলে তার মাকে তুলে তুলে খাওয়াতে থাকে। নতুন পাখাটা তার মাকে হাতে নিয়ে দেখায়, আর মায়ের খেদমত শেষ করে সে আবার চলে যায় তার কাজে। আসলে এতদিনে হ্যাতিজ অনেকগুলো মৌমাছির চাক নিজের কবজায় নিয়ে এসেছিল, আর আজকে সে চাকগুলোর উপরে ধীরে ধীরে মাটি দিয়ে প্রলেপ লাগিয়ে দিতে থাকে। আর তখনই দূরে সেই গ্রামের রাস্তা ধরে একটা বিশাল ট্রাক এগিয়ে আসতে থাকে। হ্যাতিজ তো অবাক হয়ে দেখতে থাকে, কারণ এই গ্রামে মানুষজনের যাতায়াত খুবই কম। আর সেই ট্রাকটি এসে থামে হ্যাতিজের বাড়ির পাশেই। আসলে এই ট্রাকে পুরো একটা পরিবার ছিল, তারা এখানে ঘর বাড়ি করে বসবাসের উদ্দেশ্যে এসেছিল। যাই হোক, এখন ঘরের মধ্যে হ্যাতিজ আবার সময় মোতাবেক তার মায়ের মুখে খাবার তুলে দিতে থাকে। যাই হয়ে যাক না কেন, মায়ের সেবায় সে কোনো রকম কমতি রাখে না। পরদিন সকালে সে আবার মৌচাক সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু তখনই সে দেখতে পায় এক পাল গরু দলছুট হয়ে সেই নতুন আগত লোকদের জায়গার ভিতরে ঢুকে পড়েছে। সেই নতুন আগত মহিলা ও তাদের বাচ্চারা সবাই দ্রুত গরুগুলোকে তাড়াতে থাকে। এগুলো আসলে তাদেরই গরু ছিল, শুধুমাত্র দলছুট হয়ে গিয়েছিল। আর এসবের মাঝেই একটা গরু আবার হ্যাতিজের মধুর চাকগুলোর মাঝে ঢুকে পড়ে, তাই হ্যাতিজ দৌড়ে চলে আসে আর গরুকে কোনোভাবে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ততক্ষণ
ততক্ষণে সেখানে আবার বৃষ্টি নেমে পড়েছিল, তাই আজকে তার আর কাজে যাওয়া হয় না। তাই ঘরে বসে সে তার মায়ের সাথে সময় কাটাচ্ছিল। আর এখন পরদিন সকালে সে পানি আনতে গেলে সেখানে আগত সেই নতুন বাচ্চাগুলোর সাথে তার দেখা হয়ে যায়। হ্যাথিজ এত বছর একা প্রত্যন্ত এই গ্রামে থাকার কারণে আজকে সে বাচ্চাদের সাথে খুব জলদি খেলায় মত্ত হয়ে যায়। আর তাদের মাঝেরই একটা বাচ্চা হ্যাথিজের ঘরের ভিতরে চলে যায়। হ্যাথিজ তার ঘরে গিয়ে বলে, বাবু তুমি কি আমার মাকে দেখতে এসেছো? ওই যে দেখো আমার মা ঘুমাচ্ছে। কিন্তু বাচ্চা মেয়েটি আসলে হ্যাথিজের বিড়ালের বাচ্চা নিতে এসেছিল, তাই হ্যাথিজ বাচ্চাটির পছন্দ অনুযায়ী তার একটা বিড়ালের বাচ্চাও তাকে দিয়ে দেয়। হ্যাথিজ এখন সেই বাচ্চার মায়ের সাথেও খুব ভালো বন্ধুত্ব করে ফেলেছিল। তারা দুজন বসে বসে গল্প করছিল আর পাশেই ছেলে মেয়েগুলো খেলা করছিল। আর সেই মহিলার স্বামী হুসেন সাহেব আবার একটা রেডিওর ব্যবস্থা করে সেই গ্রামে। আর হ্যাথিজ তাদের চেয়েও বেশি উৎসাহী ছিল রেডিও শুনতে। রেডিওতে ম্যাসাডোনিয়ার আবহাওয়ার খবর হচ্ছিল আর তারপর শুরু হয়ে যায় গান। রেডিওর সাথে সাথে গলা মেলায় হ্যাথিজও। সে বাচ্চাদের সাথে দোলনায় দুলতে থাকে, বাচ্চাদেরকে দোলনায় দোলাতে থাকে। একাকিত্ব যেন এতদিনে শেষ হলো হ্যাথিজের। তবুও দিন শেষে সে আবার ফিরে আসে তার মায়ের কাছে। মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, মাথায় ওষুধ লাগিয়ে দেয়, আবার কলাও খাইয়ে দেয়। আর সবকিছু শেষ করে আবার মধুর চাক পরিচর্যা করতেও চলে যায় সে। আর এখনই হুসেন সাহেব সেখানে এসে জিজ্ঞাসা করে মধু কেমন হয় আর কবে নাগাদ মধু সংগ্রহ করেন আপনি? হ্যাথিজ তাকে জানায় এই বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে সংগ্রহ করব, তবুও বাকিটা পরিবেশের উপর নির্ভর করে। আর এখন হ্যাথিজের থেকে মৌচাক তৈরি করা শিখে সেই লোকটিও শহর থেকে আধুনিক মৌচাক কিনে নিয়ে আসে। আর এখন সে নিজেও মধু চাষ করা শুরু করে দেয়। আর সে তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে যৌথভাবে সেই মৌচাকের রক্ষণাবেক্ষণ করত। যদিও প্রথম দিকে মৌমাছিরা তাদেরকে হুল ফোটাতো, তারা ঠিকমতো কাজ করতে পারতো না, তবুও তারা প্রথম মধু ফলনে সক্ষম হয়। আর আজকে তারা মধু সংগ্রহের সময় হ্যাথিজ তাদের কাছে আসে। আর যখন লোকটি মধু সংগ্রহ করছিল তখন বারবার হ্যাথিজ শুধু তাদেরকে বলছিল যে অর্ধেক মধু নিজের জন্য নেন আর বাকি অর্ধেক মৌমাছিদের জন্য এখানেই রেখে দেন, যেন মৌমাছিগুলো আমার মৌচাকে গিয়ে মধু না নিয়ে আসে। তারা হ্যাথিজের সামনে মধু অর্ধেক সংগ্রহ করলেও বাকি অর্ধেকও পরে নিজেদের জন্য তুলে নিয়ে যেত। আর এদিকে তাদের প্রত্যাহিক জীবনযাত্রা আগের মতোই ছিল। বাচ্চারা পুকুরে নেমে গোসল করত, হ্যাথিজ তার মৌচাকের যত্ন নিত। কিন্তু আজকে রাতে হ্যাথিজ তার মায়ের জন্য তরমুজ নিয়ে এসেছে। সে তার বৃদ্ধ মাকে পরম আদরে তরমুজ কেটে খাওয়াতে থাকে। আর আজকে সকালে হ্যাথিজ যখন মধু সংগ্রহ করতে যায় তখন তার সাথে ছিল হুসেইনের বড় ছেলে মোস্তফা। সে হ্যাথিজের মধু সংগ্রহ করা দেখছিল। আর হ্যাথিজ তাকে বলছিল যে বাহিরের মৌমাছিরা আমার চাকের মধু এসে এসে খেয়ে যায়, কারণ অন্যরা সবাই তাদের সব মধু নিয়ে নেয়, তাদের মৌমাছির জন্য কিছুই রাখে না। আর তাই তাদের মৌমাছিরা আমার মৌচাকে এসে হামলা করে। কিন্তু আমি এখানে 4টে মৌচাকের মধ্যে মাত্র 2টো নেব আর বাকি 2টো রেখে দেব মৌমাছিদের জন্যই। আর এখন মোস্তফা তার বাবার সাথেও মধু সংগ্রহ করতে যায়, কিন্তু তার বাবা যখন সম্পূর্ণ মধু নিয়ে নিচ্ছিল তখন মোস্তফা তাকে বারবার বলে যে পুরো মধু নিতে হয় না বাবা, মৌমাছির জন্য বাকি অর্ধেক রাখতে হয়। কিন্তু কে শোনে তার কথা? তার বাবা আরো বড় গলায় বলে তোদের জন্যই তো এইসব করছি, তোদের স্কুলের খরচ, তোদের খাওয়ার খরচ, এইসবের জন্যই তো। আর হ্যাঁ, খবরদার আর হ্যাথিজের কাছে কখনো যাবি না, কোনো দরকার নেই, আমরা একাই মধু চাষ করতে পারবো। আর এখন দেখানো হয় হ্যাথিজকে, যে কিনা তার চুলে তেল লাগাচ্ছিল, কারণ আজকে হলো হিদ্রেলেজ, অর্থাৎ তাদের এলাকার একটা মেলার নাম ছিল হিদ্রেলেজ। তাই হ্যাথিজও চাইতো তাকে যেন খুব সুন্দর দেখায়। তাই সে রেডি হয়ে তার মাকে চুমু দিয়ে অনেক আদর বিনিময় করে তাদের প্রতিবেশী ট্রাকে করে তাদের সাথে যেতে থাকে হিদ্রেলেজে। আর সেই মেলায় হ্যাথিজের প্রতিবেশীরা ভাজা পোড়ার দোকান দেয় আর হ্যাথিজ বিক্রি করে তার খাঁটি মধু। মেলায় সবাই তার মধুর খুব প্রশংসা করে। আর আজকে বাড়ি ফিরে হ্যাথিজ হুসেইনের বড় ছেলে মোস্তফাকে তার নিজের চাকের কিছু খাঁটি মধু খাওয়ায়। অপরদিকে হুসেইনের বাড়িতে আজ একটা ব্যবসায়ী আসে তার বাচ্চাদের জন্য অনেক রকমের খাবার আর পানীয় উপহার নিয়ে, কারণ তার উদ্দেশ্য ছিল একটাই, হুসেইনের থেকে কমসে কম 200 কিলো মধু কিনে নেয়ার। আর তাই সে বলে, কি মিস্টার হুসেইন, তাহলে কি আমাদের ডিল ডান ভাববো? আপনি আমাকে 200 কেজি মধু দেবেন, প্রতি কেজি
কেজি 10 টাকা ইউরো দরে। আর হুসেন এখন তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর সে পুরো দমে মধু চাষ করতে থাকে। মৌমাছিদের প্রত্যেকটা চাক থেকে একদম সব মধু নিংড়ে নিতে থাকে আর সব মধু বের করে নেবার পরেও মাত্র 13 কেজি 500 গ্রাম মধু হয়। আর সেই ব্যবসায়ী লোকটি তার থেকে মধু বুঝে নিয়ে তাকে টাকা দিয়ে বলে, আপনি তাহলে এর পরের বার আমাকে আরো 20 কেজি মধু দেবেন। কিন্তু এদিকে হুসেইনের ক্ষুধার্ত মৌমাছিরা হামলে পড়ে বেচারি হ্যাতিচের চাকে। আর তাই আজকে বাধ্য হয়ে হ্যাতিচ মিস্টার হুসেনকে দেখে বলে, দেখুন মিস্টার হুসেন, আপনার মৌমাছিরা আমার চাকের সব মৌমাছিদেরকে মেরে ফেলেছে। আপনার মধু সংগ্রহ করার এটা কোনো ধরন হলো? আপনি কিভাবে সব কিছু নিতে পারেন? মৌমাছিদের জন্য অর্ধেক ছেড়ে দিতে হয় এটা জানেন না? কিন্তু হুসেন সাহেব তার ভুল স্বীকারই করে না। সে বলে, এগুলো হয়তো আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়েছে হ্যাতিচ। আমি আমার সব চাকে একটা করে ট্রে রেখেই দেই, আমি সম্পূর্ণ মধু নেই না। হ্যাতিচ বলে, দেখেন, আপনি আপনার চাকগুলো অন্য কোথাও সরিয়ে নিয়ে যান দয়া করে। হুসেন বলে, কি বলছেন এসব? আমার সন্তান, আমার স্ত্রী আমাকে এইসব কিছুতে সাহায্য করে এখানে, আমি অন্য কোথায় নিয়ে যাব? হ্যাতিচ বলে, আপনার তাও স্ত্রী সন্তান আছে, আমার তো কেউ নেই। কিন্তু কে শোনে কার কথা, আর কেই বা দেখে অসহায় হ্যাতিচের দিনকাল। কোনো উপায়ান্ত না পেয়ে হ্যাতিচ আবার বনের মধ্যে চলে যায় নতুন মৌচাক ধরে আনার জন্য, কারণ তার সব মৌমাছি আর মৌচাক ততদিনে নষ্ট হয়ে গেছিল হুসেইনের অতিরিক্ত লোভের কারণে। আর এখন হ্যাতিচ একটা ছোট খাল পেরিয়ে একটা গাছের গুড়ির ভেতর থেকে একটা মৌচাকের অর্ধেক তার সাথে করে নিয়ে আসে, আর বাকি অর্ধেক সেখানেই বংশবৃদ্ধির জন্য রেখে চলে আসে। আর বাড়িতে এসে আবার নতুন করে সে চাক তৈরি করতে থাকে। কিন্তু তখন সেখানে মুস্তফাও এসে বসেছিল। তাই এখন হ্যাতিচ আরও মৌমাছির খোঁজে মুস্তফাকে সহ একটা পাথরের উপরে চলে যায়, আর সেখানে থেকেও একটা মৌমাছির চাকের অর্ধেক নিজের সাথে নিয়ে চলে আসতে থাকে তারা। কিন্তু পথিমধ্যেই হ্যাতিচ দেখে মিস্টার হুসেন মাঠের মধ্যে বিশাল আগুন জ্বালিয়ে রেখেছেন। আসলে মৌচাকের অবশিষ্ট মৌমাছিগুলো আর মরা ঘাসলতা পাতা সব পুড়িয়ে দিচ্ছিল মিস্টার হুসেন, কারণ নতুন ঘাসলতা পাতা জন্মালেই নতুন ফুল হবে আর তাতেই আরো বেশি মধু হবে। কিন্তু বেচারি হ্যাতিচ বারবার তাকে আটকাতে থাকে, কারণ প্রকৃতির ক্ষতি না করেও স্বাভাবিকভাবে মধু আরোহণ করা যায়। কিন্তু এবার হ্যাতিচের কথা কেউ শোনে না। হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে হ্যাতিচ, আর তার বৃদ্ধ মাকে এই সব কিছু বলতে থাকে। আর তার মা এসব কিছু শুনে শুধু বলে, আমার অভিশাপ লাগুক প্রতিবেশীদের উপরে। এদিকে সকালবেলা আবার সেই ব্যবসায়ী চলে আসে হুসেনের কাছে। সে বলে, আমার আরও মধু লাগবে। কিন্তু হুসেন বলে, দেখুন, আমার কাছে আর কোনো মধু নেই, আমি সব অবশিষ্ট গতকাল জ্বালিয়ে দিয়েছি। কিন্তু ব্যবসায়ীর আরও মধুর দরকার ছিল, তাই সে এখন হুসেনকে নিয়ে চলে যায় মৌচাক খুঁজতে। আর আজকে তারা বনের মধ্যে সেই গাছের কাছে চলে যায় যেখানে হ্যাতিচ অর্ধেক মৌমাছি রেখে এসেছিল আরও বংশবৃদ্ধি হবার জন্য। কিন্তু হুসেন আর সেই ব্যবসায়ী অর্ধেক মৌচাক রাখা তো দূরের কথা, তারা সেই পুরো গাছের গুড়িটি কেটে নিয়ে চলে আসে। আর এখন হ্যাতিচ যখন এইসব কিছু দেখতে পায়, সে যেন নিজের চোখের সামনেই নিজের ধ্বংস দেখতে পাচ্ছিল। আর তাই আজকে বাড়িতে এসে সে কান্না করতে করতে তার মাকে বলে, তুমি যদি একটা বাচ্চা হতে না মা, তাহলে আমি তোমাকে কোলে নিয়ে এখান থেকে পালিয়ে চলে যেতাম। ওরা আমার সব মৌমাছিদেরকে মেরে ফেলেছে মা, আমার কাছে আর একটাও চাক নেই, আমি কি করব? আমাদের কাছে কোনো সমাধানও নেই, আমরা কি খাবো, কিভাবে টাকা কামাই করব? তুমি যে অসুস্থ, তুমি যদি কয়েকদিন পর মারা যাও তখন আমার কি হবে মা? বৃদ্ধা শুধু বলে, অত চিন্তা করিস না মা, আল্লাহ ওদেরকে অবশ্যই শাস্তি দেবে। আর হয়তো বৃদ্ধার আহাজারি সত্যি অভিশাপ হয়ে লেগে যায় সে প্রতিবেশীদের। তাদের খামারের গরু বাছুর সবগুলো এক এক করে মারা যেতে থাকে, প্রায় 50টা গরু মারা যায় তাদের। আর এই নিয়ে হুসেন দম্পতির মাঝে প্রচণ্ড ঝগড়া হতে থাকে, তারা একে অপরকে দোষারোপ করতে থাকে। এদিকে চারিদিকে মৌচাকও শেষ হয়ে যাওয়াতে আবার হুসেনের পরিবার তাদের বাড়ি ঘর
ঘর, জিনিসপত্র, গরু, বাছুর সব কিছু নিয়ে চলে যায় অন্য নতুন কোনো একটা জায়গায়, ধ্বংস করতে চলে যায় সেই নতুন জায়গাটিকেও। এদিকে আবার ধুধু মরুভূমিতে একা পড়ে যায় হ্যাতিস। কিন্তু এখন ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। চিন্তায় যেন আধমরা হয়ে যায় হ্যাতিস, কিন্তু তবুও বেঁচে থাকার চেষ্টায় সে আজকে চলে যায় শুকনো গাছের ডালপালাগুলো কেটে সংরক্ষণ করতে, কারণ এগুলো দিয়েই শীতকালে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করা যাবে। আর এখন শীত প্রায় পড়েই গেছে, ঘরবন্দি হয়ে গেছে হ্যাতিস আর তার মা। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে তুষারপাতও শুরু হয়ে গেছে, তাই হ্যাতিস বাহিরে থেকে কিছু তুষার কুড়িয়ে এনে তা আগুনে জাল দিয়ে কিছুটা ভাতের মাড় তৈরি করে তার মাকে খাইয়ে দিতে থাকে। ইতিমধ্যে তার টাকা সবই প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার মা তাকে বলে, আমি একটু দুধ চেয়েছিলাম রে মা, ভাতের মাড় নয়। কিন্তু এখন অভাবগ্রস্ত হ্যাতিস কিছুটা রেগে গিয়ে বলে, তাহলে খাওয়ারই দরকার নেই, আমি বিড়ালকে দিয়ে দেই। বেচারি হ্যাতিসের আর কি বা করার ছিল বলেন? তার না আছে কোনো রোজগার, না আছে কোনো সাহায্য করার মতো মানুষ। তবুও সে তার মাকে একটু ভালো রাখতে তার কাছে থাকা রেডিও বাহিরে নিয়ে গিয়ে বাজানোর চেষ্টা করে আর বলতে থাকে, মা তুমি কি শুনতে পাচ্ছ? সে আরও কয়েকবার চিৎকার করে বলে, মা তুমি কি শুনতে পাচ্ছ? কিন্তু ভেতরে থেকে কোনো প্রকারের আওয়াজ আসে না, কারণ হ্যাতিসের দুনিয়াতে থাকা তার একমাত্র আপনজন, তার মা আজকে মারা গেছে। হ্যাতিস অসহায়ের মতো কান্না করতে থাকে। সে এতটাই প্রত্যন্ত গ্রামে ছিল যে তার মা মারা যাবার পরেও সাথে সাথে কেউ দেখতে আসেনি। দুনিয়াতে এখন একা হয়ে যায় হ্যাতিস। তার সাথে শুধু থেকে যায় একটা কুকুর আর একটা বিড়াল। আর এখন হ্যাতিস তার মায়ের কবরের সামনে গিয়ে তার জন্য অনেক অনেক দোয়া করতে থাকে। আর দোয়া শেষ করে সে তার কুকুরকে নিয়ে আবার চলে যায় জীবিকার সন্ধানে মৌমাছির খোঁজে। আর আল্লাহর রহমতে সে আজকে আবার পাহাড়ের খাঁজে ছোট্ট একটা মৌচাক খুঁজে পায়। আর সে আবার খুঁজে পায় বেঁচে থাকার একটা সম্বল আর ভালো থাকার সামান্য অবলম্বন। আর এর সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। হয়তো এত ধীর গতির গল্প আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা হয়তো জানেন যে আমি এমন জীবনের সাথে মিশে যাওয়া সিনেমাগুলো কতটা পছন্দ করি। আর সেই পছন্দের তালিকায় এই সিনেমাটাও খুব বড় একটা জায়গা দখল করে নিল আজকে। তো আপনাদের কেমন লাগছে পার্সোনাল ওপিনিয়নটা কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।